ভাবুন তো, পৃথিবীর যুদ্ধের ইতিহাস আসলে এক ধারাবাহিক প্রযুক্তিগত প্রতিযোগিতা। প্রাচীন যুগে মানুষ যখন পাথরের হাতিয়ার ব্যবহার করত, তখন মূল লক্ষ্য ছিল বেঁচে থাকা এবং শত্রুকে পরাজিত করা। এরপর ধীরে ধীরে ধাতব তলোয়ার, ধনুক, আগ্নেয়াস্ত্র, কামান, রাইফেল, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং সবশেষে পারমাণবিক বোমা আমাদের যুদ্ধের ধারণকে বদলে দিয়েছে। প্রতিটি নতুন প্রযুক্তি যুদ্ধকে করেছে আরো ভয়ঙ্কর, আরো দ্রুত এবং আরো বিধ্বংসী। কিন্তু এখন আমরা এমন এক নতুন যুগের সামনে দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধক্ষেত্রের প্রধান অস্ত্র হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই। এটাকে আপনি চাইলে চতুর্থ শিল্প বিপ্লবের যুদ্ধও বলতে পারেন। 2030 সালকে কেন্দ্র করে বিজ্ঞানরা বলছেন এআই শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা, তথ্য বিশ্লেষণ এবং এমনকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সরাসরি ভূমিকা নেবে। এর মানে হচ্ছে ভবিষ্যতের যুদ্ধে শুধু সৈনিকরা বা জেনারেলরা সিদ্ধান্ত নেবেন না, বরং অ্যালগোরিদম ও মেশিনই লাইফ অর ডেথ ডিসিশন নিতে সক্ষম হবে। প্রশ্ন হচ্ছে, যখন সিদ্ধান্ত নেওয়া শুরু করবে মেশিন, তখন মানবতার কি হবে? যুদ্ধ কি আরো দ্রুত ও নিখুঁত হবে, নাকি অমানবিক এবং ধ্বংসাত্মক হবে? এই প্রেজেন্টেশনে আমরা দেখব কিভাবে বিশ্ব শক্তিগুলো এআই অস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়েছে, কেমন হবে ভবিষ্যতের সাইবার যুদ্ধ, ড্রোন ও রোবট বাহিনীর উত্থান, এআই যুদ্ধের নৈতিক সংকট এবং শেষ পর্যন্ত মানবজাতি কোন সমাধান খুঁজে পাবে কি না। এটি শুধু একটি প্রযুক্তিগত আলোচনা নয়, এটি মানবজাতির ভবিষ্যৎ নিয়ে এক ভয়ঙ্কর প্রশ্ন। তাই দর্শকদের বলতে চাই, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি যা জানতে চাচ্ছেন তা হয়তো আগামী দশকে আমাদের জীবন মৃত্যুর নির্ধারণ করবে। তো প্রথমত এআই অস্ত্র প্রতিযোগিতার সূচনা নিয়ে আমি একটু কথা বলতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন পারমাণবিক বোমা আন্তর্জাতিক ক্ষমতার প্রতীক ছিল, আজকের দিনে এআই প্রযুক্তি সেই প্রতীকে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপ ও ইসরায়েল ইতিমধ্যেই এক এআই অস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়েছে। যুক্তরাষ্ট্রের ডারপা অর্থাৎ ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি বহু বছর ধরে কাজ করছে এমন এক সিস্টেম নিয়ে যেটি যে কোনো যুদ্ধক্ষেত্র বিশ্লেষণ করে রিয়েল টাইমে সিদ্ধান্ত নিতে পারবে। চীন অন্যদিকে এআই সন ড্রোন প্রজেক্টে বিনিয়োগ করছে। হাজারো ক্ষুদ্র ড্রোন একসাথে আকাশে উড়ে গিয়ে মুহূর্তে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। রাশিয়া আবার সাইবার যুদ্ধ এবং হাইব্রিড ওয়েপনের দিকে নজর দিচ্ছে। তাদের কৌশল হলো শত্রু দেশকে মিসাইল ছাড়াই ভেতর থেকে ভেঙে দেওয়া। এই প্রতিযোগিতা নিউক্লিয়ার বেজের থেকেও ভয়ঙ্কর কয়েকটি কারণে, যেমন নিউক্লিয়ার প্রযুক্তি তৈরি করা ব্যয়বহুল এবং জটিল, কিন্তু এআই তুলনামূলক সহজলভ্য। এটি শক্তিশালী কম্পিউটার, সঠিক ডেটা আর কয়েকজন দক্ষ প্রোগ্রামার থাকলেই একটি দেশ বা অরাষ্ট্রীয় সংগঠন ভয়ঙ্কর এআই অস্ত্র বানাতে পারে। এআই অস্ত্রকে শনাক্ত করা প্রায় অসম্ভব। একটি দেশের কতগুলো এআই বট, সাইবার প্রোগ্রাম বা ড্রোন স্কোয়াড আছে তা বাইরে থেকে বোঝা যায় না। তাই বিশেষজ্ঞরা বলছে এআই অস্ত্র প্রতিযোগিতা ঠান্ডা যুদ্ধের থেকেও ভয়ঙ্কর, কারণ এখানে শুধু রাষ্ট্র নয়, সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী নেটওয়ার্কও এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। ভাবুন তো, কোনো উগ্রপন্থী দল যদি এআই চালিয়ে ড্রোন দিয়ে একটি শহরে হামলা চালায়, তখন তার ঠেকানোর কত সম্ভব আছে কি? তো সাইবার যুদ্ধ এবং অদৃশ্য ফ্রন্টলাইন নিয়ে একটু কথা বলতে চাই। যুদ্ধ মানেই ধ্বংস, ধোয়া আর রক্তক্ষয়, এটাই আমরা সিনেমায় দেখি, কিন্তু 2030 সালের যুদ্ধে অনেকাংশেই হবে অদৃশ্য। এটি হবে সাইবার ওয়ার। আজকের দিনে আমরা বিদ্যুৎ ব্যবস্থা, হাসপাতাল, পরিবহন, ব্যাংকিং সবকিছু ডিজিটাল সিস্টেমের উপরে নির্ভর করি। ভবিষ্যতে এগুলোই হবে যুদ্ধক্ষেত্রের প্রধান টার্গেট। একটি দেশ যদি আরেকটি দেশের বিদ্যুৎ গ্রিড পুরোপুরি হ্যাক করে বন্ধ করে দেয়, তাহলে কি হবে? ট্রেন, বিমান, হাসপাতাল, ব্যাংক সব অচল হয়ে যাবে। আর এই কাজ করতে কাজে লাগবে না কোনো মিসাইল, লাগবে শুধু একটি এআই ভিত্তিক সাইবার অস্ত্র। যদি আমি উদাহরণস্বরূপ কিছু বলি, 2010 সালে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম স্টারনেট ভাইরাস ব্যবহার করা হয়েছিল। এটি ছিল বিশ্বের প্রথম ডিজিটাল সাইবার অস্ত্র। এখন কল্পনা করুন, স্টারনেট এর থেকেও হাজার গুণ উন্নত এআই বট তৈরি হলে, যা একসাথে একাধিক দেশের বিদ্যুৎ ও ব্যাংকিং সিস্টেম আক্রমণ করবে, তাহলে সেটি আসলে এক ধ্বংসযজ্ঞ। 2030 সালের সাইবার যুদ্ধের ভয়ঙ্কর দিক হলো শত্রুকে চেনাই যাবে না।
একটি দেশ কয়েক সেকেন্ডেই ধ্বংস হয়ে যাবে, অথচ শত্রুর নামও জানা যাবে না। তো দর্শক, ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন সব ব্যাংক অ্যাকাউন্ট শূন্য, বিদ্যুৎ নেই, পানি নেই, হাসপাতালে মেশিন অচল, অথচ আকাশে কোনো বোমা পড়েনি। ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে শুধু কয়েকটি অ্যালগোরিদম। তো আজকের যুদ্ধে ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তো অটোনোমাস ড্রোন ও রোবট বাহিনী নিয়ে আমি একটু কথা বলতে চাই, কিন্তু এগুলো এখনো মানুষের নিয়ন্ত্রণে। 2030 সালে ড্রোনগুলো হয়ে উঠবে পুরোপুরি স্বয়ংক্রিয়। এর মানে একবার মিশন প্রোগ্রাম করলে এরপর মানুষের কোনো নিয়ন্ত্রণ লাগবে না। ড্রোন নিজেরাই সিদ্ধান্ত নেবে কাকে আক্রমণ করবে, কখন করবে, কিভাবে করবে। চীন ইতিমধ্যে হাজারো ড্রোন একসাথে উড়িয়ে দেখিয়েছে। কল্পনা করুন, যুদ্ধক্ষেত্রে 10,000 ড্রোন একসাথে আকাশে উঠছে এবং কয়েক মিনিটের মধ্যে পুরো শত্রু ঘাঁটি ধ্বংস করছে। রোবোটিক সৈন্য বাস্তবে আসছে। বোস্টন ডায়নামিক্স এর মতো কোম্পানি এমন রোবট বানাচ্ছে যা দৌড়াতে, লাফাতে, গুলি চালাতে সক্ষম। ভবিষ্যতে এগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে মানুষের জায়গা নেবে। ভয়াবহ দিক হলো, যদি কোনো এআই ড্রোন ফ্রেন্ড আর ফো আলাদা করতে না পারে, তাহলে সাধারণ মানুষই শিকার হবে। 1 মিনিটেই ভুলে একটি শহরের হাজার মানুষে মারা যেতে পারে। এখন প্রশ্ন হলো নৈতিকতা এবং মানবিক সংকট। এআই যুদ্ধ নৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহারের পর গোটা পৃথিবী এই প্রশ্ন তুলেছিল, কিন্তু তখনও সিদ্ধান্ত নিচ্ছিল মানুষ। এখন যদি সিদ্ধান্ত নেয় মেশিন, তাহলে কি হবে? একটি এআই কখনো মানুষের চোখের জল বা শিশুর কান্না বুঝতে পারবে না। এটি কেবল ডেটা দেখে সিদ্ধান্ত নেবে। যদি ডেটা বলে এই এলাকার শত্রুর উপস্থিতির সম্ভাবনা 80%, তাহলে এআই হয়তো পুরো এলাকা ধ্বংস করে দেবে। জাতিসংঘ কিলার রোবট ব্যান থ্রেট নিয়ে আলোচনা করছে, কিন্তু বড় শক্তিধর দেশগুলো এতে আগ্রহ দেখাচ্ছে না। কারণ যার হাতে থাকবে এআই অস্ত্র, তার হাতেই থাকবে ভবিষ্যতের ক্ষমতা। তো ভাবুন তো, আপনার শহরের উপরে ড্রোন ভাসছে, সিদ্ধান্ত নিচ্ছে একটি মেশিন যার কোনো হৃদয় নেই, তখন কেমন লাগবে আপনার? তো চলুন দর্শকরা, আমি ভবিষ্যতের পরিণতি এবং কিছু সমাধানও আপনাদের সামনে তুলে ধরবো। যদি এই প্রতিযোগিতা নিয়ন্ত্রণহীনভাবে চলে, তাহলে 2023 সালের পর পৃথিবী আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। তবে এই যুদ্ধ হবে অনেকটাই সাইলেন্ট ওয়ার, যেখানে মেশিনের বিরুদ্ধে লড়বে আর মানুষ শুধু ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকবে। কিন্তু সমাধান আছে। আন্তর্জাতিকভাবে এআই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি তৈরি করতে হবে, যেখানে নিউক্লিয়ার অস্ত্রের ক্ষেত্রে এনপিটি ছিল, তেমনি এআই এর ক্ষেত্রেও একটি বৈশ্বিক কাঠামো দরকার। এআই প্রযুক্তিকে যুদ্ধ নয়, মানবতার সেবায় ব্যবহার করতে হবে। মেডিকেল গবেষণা, জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি ব্যাপারগুলোতে। তো সবশেষে দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি চাই? এআই হোক মানব রক্ষক নাকি ধ্বংসের দূত?